আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইংলিশ মজা জব স্টুডিও থেকে সাথে আছি আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ। তো বরাবরের মতো আজকে আবারও হাজির হয়েছি বাংলার ধারাবাহিক ক্লাস নিয়ে, যেখানে আমরা আজকে ২৩তম দিনের মতো হাজির হচ্ছি। অর্থাৎ ৭৭১ থেকে শুরু করে ৮০৫ নাম্বার প্রশ্নের আজকে চুলচিরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। তো যারা আজকে লাইভে যুক্ত হচ্ছেন, নতুন করে বা অতীতে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আজকে নতুন করে যুক্ত হচ্ছেন, আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। যাতে করে আমাদের এই লাইভ ক্লাসগুলো, এই ব্যাখ্যাগুলো খুব সুন্দরভাবে নোট ডাউন করা যায়। এ হচ্ছে বিষয়। আর যারা আপনারা পুরাতন রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আপনাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিবেন এবং আমাদের যারা পরিচিত যারা রয়েছে আপনাদের অবশ্যই মেনশন করে জানিয়ে দিবেন, যাতে করে তারাও উপকৃত হতে পারে। তো যাই হোক, আজকে আমরা বেশি কথা বাড়াবো না। সানজিদা খানম কিয়া সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। পারুনীল সহ আরো অনেকেই সালাম জানিয়েছেন এবং নমস্কার জানিয়েছেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করেছেন কেমন আছি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো যাই হোক, আজকে আমরা বেশি কথা বাড়াবো না। আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। তো আমাদের যে প্রশ্নের আয়োজন, আজকে দেখব কি, কি প্রশ্ন রয়েছে। আর একটা অনুরোধ থাকবে, যারা আপনারা এই প্রশ্নের অ্যান্সারগুলো জানেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, যাতে করে আপনাদের একটা রিহার্সাল বা রিভিশন হয়ে যায়। পাশাপাশি এই রিলেটেড আর কি, কি প্রশ্ন হতে পারে চাইলে সেটাও জানাতে পারেন যদি আপনাদের জানা থাকে। ওকে, খেয়াল করি প্রথমে যে প্রশ্নটা রয়েছে, দুহিল দুধু কি বেন্টে সামাই, উক্তিটির রচয়িতা কে? বা দুহিল দুধু কি বেন্টে সামাই, এই এই লাইনটি বা এই প্রবাদটি কে রচনা করেছেন? এখানে অপশনে রয়েছে ভুসুকো পা, ঢেন্ডন পা, লুই পা এবং দারিক পা। খেয়াল করি, এখানে বলা হয়েছে যে দহিল দুধু কি বেন্টে সামাই, এর অর্থটা কি আসলে? খেয়াল করি, এর অর্থটা হচ্ছে দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়। অর্থাৎ গরুর যখন দুধ দহন করা হয় তখন কিন্তু দহন করার পরে এইটা কিন্তু আর এই বাটের মধ্যে প্রবেশ করানো যায় না, এইটাই বলা হয়েছে দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়। আচ্ছা, তো এইটা আসলে এই উক্তিটি বা এই প্রবাদটি কে রচনা করেছেন সেটার অ্যান্সার যদি বলা হয়, তাহলে অ্যান্সার হচ্ছে ঢেন্ডন পা। তো আমরা জানি নিশ্চয় যে চর্যাপদের যে পদগুলো রয়েছে এবং চর্যাপদের টোটালে যে পদগুলো, পদসংখ্যা আমরা জানি, এই পদসংখ্যার মধ্যে মোট হচ্ছে কয়টি? 6টি প্রবাদ বাক্য রয়েছে। রাইট, আমরা কিন্তু এটা সবাই জানি। তো 6টি প্রবাদ বাক্যের মধ্যে এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য যেটা কিনা ঢেন্ডন পা কি করেছেন? রচনা করেছেন। তার এটা কত নম্বর? চর্যার ৩৩ নম্বর পদের। এটা একটু চর্যার হচ্ছে, এই প্রবাদটা কিন্তু চর্যার ৩৩ নম্বর পদের একটা প্রবাদ, ৩৩ নং পদের প্রবাদ। ৩৩ নম্বর পদের হচ্ছে কি? প্রবাদ বাক্য। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি জানলাম যে এইটার অর্থ কি? দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়। এই প্রবাদটার অর্থ হচ্ছে এইটা বাংলা, আর এটা রচনা করেছেন কি আমরা জানলাম ঢেন্ডন পা ৩৩তম বা ৩৩ নং পদের প্রবাদ বাক্য হিসেবে। আচ্ছা, অনেকে আপনারা সঠিক অ্যান্সার দিয়েছেন এবং কমেন্ট করছেন। জি, শামীম রেজা অনেক সহ আরো অনেকে মেনশন করছেন। জি, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, ঠিক আছে? যাতে করে আপনাদের রিহার্সাল গুলো হয়ে যায়। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, আমরা খেয়াল করি, এখানে বলা হয়েছে যে চাঁদ দেখা যাচ্ছে, এই বাক্যে কোন বাচ্যের উদাহরণ রয়েছে? চাঁদ দেখা যাচ্ছে এই বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে? এটা কিন্তু পরীক্ষা আসছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০২৪-এ। খেয়াল করি, এখানে অপশনে রয়েছে কি? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য এবং কি কর্ম কর্তৃবাচ্য। তো আমরা যদি বলি যে বাক্যে
কি বলা হচ্ছে বাক্যে কর্মপদই কি হয়েছে কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে। অর্থাৎ যদি বলা হয় কি যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে আমরা কি বলবো, তাকে হচ্ছে সেটা কিন্তু কর্মকর্তৃবাচ্য। তার মানে আমরা যদি এটার অ্যান্সার করি যে চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ দেখা যাচ্ছে, তাহলে এটার অ্যান্সার কি হবে কর্ম এবং কর্তৃবাচ্য। কেন? কারণ এই বাক্যে কর্মটা হচ্ছে কি চাঁদ। তাহলে বাক্যের কর্ম যদি বা কর্মপদটা যদি কর্তৃস্থানীয় বা কি কর্তার মতো কাজ করে, বা কর্তৃস্থানীয় মানে কি কর্তার মতো কাজ করে, সেটাকে আমরা কি বলবো কর্মকর্তৃবাচ্য। বা যদি বলা হয়, আমরা খেয়াল করি এখানে যদি বলা হয় যে বাঁশি বাজে, যদি বলা হয় যে বাঁশি বাজে, বা যদি বলা হয় যে সাইকেল দ্রুত চলে, বা সাইকেলটা দ্রুত চলে, সাইকেলটা কি দ্রুত চলে। তো এখন আমরা এখানে খেয়াল করি এখানে যে বাঁশি যে বাজতেছে, এই বাজাটা কি আসলে কোনো ব্যক্তি বাজাচ্ছে, রহিম বাজাচ্ছে, করিম বাজাচ্ছে, যে কেউ বাজাতে পারে। বাকি সাইকেলটা কিন্তু দ্রুত চলে, যে কেউ কিন্তু চালাতে পারে, কোনো ব্যক্তি কিন্তু দ্রুত চালাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু কর্তার কিন্তু কোনো ভূমিকা নাই, এখানে কে চালাচ্ছে সেটা মুখ্য না। মুখ্যটা হচ্ছে কি এখানে কি বলছে বাঁশি বাজে, বাঁশি তো আসলে নিজে বাজে না, বা সাইকেলটা আসলে কি নিজে চলে, কেউ তো চালাতে হয় তাকে, সাইকেলটা নিজে চলে না। কিন্তু এখানে কি এইখানে কর্মটা হচ্ছে কি বাঁশি, বা সাইকেলটা হচ্ছে কি কর্ম। কিন্তু এই কর্মটা এই যখন কি হচ্ছে কর্তার মতো কাজ করতেছে, যখন কর্মটা যখন কর্তার মতো করে কাজ করবে, অর্থাৎ কর্তার কোনোই মূল্য থাকবে না, কর্মটাই মূলত কর্তার মতো কাজ করবে, সেটাই আমরা কি বলবো কর্ম কর্তৃবাচ্য। ওকে, তো নেক্সট প্রশ্ন হচ্ছে যে ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থের রচয়িতাকে। একটি বাড়ি একটি খাবার প্রকল্প ছিল, সেখানে একটা প্রশ্ন ছিল যে ফুলমণি এবং করুণার বিবরণ এটা আসলে কে লিখেছেন, বা এই উপন্যাসটি কে লিখেছেন। এটা কিন্তু একটা উপন্যাসের নাম। এই উপন্যাসটি কে লিখেছেন? এই উপন্যাসটি লিখেছেন হচ্ছে হ্যানা ক্যাথেরিন, উইলিয়াম কেরি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাকি বিহারীলাল চক্রবর্তী। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, আচ্ছা, আমরা ফুলমণি এবং করুণার বিবরণ এটা কিন্তু প্রকাশিত হয় কত সালে? এটা লিখেছেন কে? প্রথমে যদি লেখকের কথা বলা হয় বা গ্রন্থের রচয়িতার কথা বলা হয়, তাহলে এটা কিন্তু হ্যানা ক্যাথেরিন। এটার লেখককে হ্যানা ক্যাথেরিন। ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থের রচয়িতা হচ্ছে হ্যানা ক্যাথেরিন। এটা রচনা করা হয়েছে কত সালে? 1858 সালে। 1858 সালে এইটা রচনা করা হয়। তাহলে দ্য লাস্ট ডে, দ্য লাস্ট ডে অফ দ্য উইক গ্রন্থ অবলম্বনে কিন্তু এই গ্রন্থ অবলম্বনে কি করেন দ্য লাস্ট ডে অফ দ্য উইক গ্রন্থ অবলম্বনে হ্যানা ক্যাথেরিন হচ্ছে এই গ্রন্থটি রচনা করেছেন। পরবর্তী প্রশ্ন খেয়াল করি যে বাক্যের দুইটি অংশ থাকে, একটা হচ্ছে কি প্রসাদ গুণ, মাধুর্য গুণ বা উপমা অলংকার উদ্দেশ্য বিধায়, নাকি কি সাধু এবং চলিত। এক্ষেত্রে এটা কোনটা হতে পারে? খেয়াল করি এখানে বলা হয়েছে যে যদি বলা হয় যে বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে যদি কোনো কিছু বলা হয়, তাহলে সেটাকে আমরা উদ্দেশ্য বলবো। আর উদ্দেশ্যকে অবলম্বনে যদি কিছু বলা হয়, বা উদ্দেশ্যকে কেন্দ্র করে বা উদ্দেশ্য সম্বন্ধে যদি কিছু বলা হয়, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে বিধেয় হবে। খেয়াল করি তাহলে আমরা যদি বলি যে খোকা এখন বই পড়ছে, তাহলে খোকা এখন বই পড়ছে, তো এই ক্ষেত্রে আসলে কি হবে? এখানে কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে কি খোকা এখন হচ্ছে উদ্দেশ্য, আর বিধেয়টা হচ্ছে কি বিধেয়টা হচ্ছে বই পড়ছে, এটা হচ্ছে কি বিধেয়। এটা হচ্ছে বিদেহ। তাহলে আমরা কি জানলাম যে বাক্যের হচ্ছে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি উদ্দেশ্য এবং আরো একটা হচ্ছে কি বিধেয়। বাংলাদেশের প্রথম ছাপাখানা কোনটি?
বাংলাদেশের প্রথম ছাপাখানা কোনটি? বার্তাবহ যন্ত্র, বাংলা প্রেস, রংপুর বার্তা নাকি মিলন বার্তা প্রেস? বাংলাদেশের প্রথম ছাপাখানা হচ্ছে বার্তা যন্ত্র, যেটা কিনা 1847 সালে রংপুরে প্রতিষ্ঠিত হয়। 1847 সালে রংপুরে প্রতিষ্ঠিত হয় এবং রংপুর থেকেই, এবং পরবর্তীতে কি হয়, রংপুর থেকেই রংপুর বার্তাবহ নামে একটা সংবাদপত্র প্রকাশিত হয়। পরবর্তীতে সেটা কোথা থেকে? রংপুর রংপুর বার্তাবহ নামে পরবর্তীতে কি হয়, এই সংবাদপত্র প্রকাশিত হয়। রংপুর বার্তাবহ নামে রংপুর থেকে প্রকাশিত হয়। রংপুর থেকে প্রকাশিত হয়। তো এই রংপুর বার্তাবহ যেই সংবাদপত্রটা রয়েছে, এই সংবাদপত্রের কিন্তু প্রথম প্রকাশক বা সম্পাদনা যদি বলা হয়, তাহলে ওনার নাম হচ্ছে কি? প্রথম প্রকাশক বা সম্পাদক। প্রথম প্রকাশক বা সম্পাদকের কথা যদি বলা হয়, তাহলে হচ্ছে কি অ্যান্সার হবে? গুরুচরণ শর্মা। গুরুচরণ শর্মা। তাহলে রংপুর বার্তাবহ নামে যেই পত্রিকাটি রংপুর থেকে প্রকাশিত হয়েছিল, সেটার প্রকাশক বা সম্পাদক যদি বলা হয়, প্রথম প্রকাশক বা সম্পাদকের কথা যদি বলা হয়, আমরা কি জানলাম? তার নাম হচ্ছে গুরুচরণ শর্মা। গুরুচরণ শর্মা। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। বাক্যের শেষে ব্যবহৃত হয় এমন বিরাম চিহ্নের সংখ্যা কয়টি? আমরা জানি যে বাক্যের শেষে কি কি ব্যবহৃত হয় বিরাম চিহ্ন। খেয়াল করি, একটা হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, এবং কি আরেকটা হচ্ছে দাঁড়ি। এই তিনটাকে কি বলা হয়? এই তিনটা হচ্ছে বিরাম চিহ্নের সংখ্যা হচ্ছে কি শেষে, অর্থাৎ বাক্যর শেষে, বা একে প্রান্তিক জ্যোতির চিহ্ন বলা হয়। প্রান্তিক জ্যোতির চিহ্ন যদি বলা হয়, তাহলে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, দাড়ি, এবং আরেকটা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। তাহলে অ্যান্সারটা হচ্ছে জ্যোতি চিহ্নের বা বিরাম চিহ্নের সংখ্যা হচ্ছে তিনটি। বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্নের সংখ্যা হচ্ছে তিনটি। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে? আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে? অপশনে রয়েছে প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দামোদর বন্দ্যোপাধ্যায় নাকি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা আসলে কি অ্যান্সার হতে পারে সঠিক? এখানে কয়েকটা অপশন রয়েছে, আমরা খেয়াল করি। এখানে কোনটা অ্যান্সার হবে এটা? যদি বলা হয় আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে, অনেকে কমেন্ট করছেন, শামীম রেজা, সোনালী খাতুন সহ আরো অনেকেই কমেন্ট করছেন। ওকে, তো আমরা অ্যান্সারটা একটু খেয়াল করি। এইটা আধ্যাত্মিকা উপন্যাস প্রকাশিত হয় কত সালে? 1880 সালে। এবং এটার লেখক হচ্ছে কে? এবং এটার লেখক হচ্ছে প্যারীচাঁদ মিত্র। তার অন্যান্য, প্যারীচাঁদ মিত্রের অন্যান্য গ্রন্থের কথা যদি বলা হয়, তাহলে মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়? রামারঞ্জিনী, বামা তোষিনী। রামারঞ্জিনী, বামা তোষিনী। তাহলে মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়, রামারঞ্জিনী, বামা তোষিনী, এগুলো হচ্ছে তার কি অন্যান্য অন্যান্য যে গ্রন্থগুলো রয়েছে, এগুলা রামা তোষিনী, রামারঞ্জিনী এবং বামা তোষিনী। রামা সরি রামারঞ্জিকা, রামারঞ্জিনী না, রামারঞ্জিকা। রামারঞ্জিকা এবং বামা তোষিনী। বামা তোষিনী, এগুলো হচ্ছে কার? প্যারীচাঁদ মিত্রের গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম। আচ্ছা, এখন যিনি ন্যায়শাস্ত্র জানেন তাকে আমরা কি বলি? যিনি ন্যায়শাস্ত্র জানেন তাকে আমরা এক কথায় বলবো হচ্ছে নয়ায়িক।
যিনি ন্যায়শাস্ত্র জানেন তাকে আমরা কি বলবো? নৈয়ায়িক। পরবর্তী প্রশ্ন খেয়াল করি। টাকায় অসাধ্য সাধন হয়। টাকায় কোন কারকে কোন বিভক্তি? এখন আমরা কিন্তু জানি যে আসলে করণ কারকের ক্ষেত্রে যদি বলা হয়, করণ কারক মানে কি? যন্ত্র, সহায়ক বা উপায়। এগুলোকে যদি হয় তাহলে আমরা জানি সেটা হচ্ছে করণ কারক। তো এখন এখানে বলা হয়েছে যে টাকায় অসাধ্য সাধন হয়। তো টাকার মাধ্যমে কি হয়? অসাধ্য। অসাধ্যকে সাধন করা যায়। অর্থাৎ এটা কি? একটা মাধ্যম পাচ্ছি আমরা। তো টাকা আমরা যদি মাধ্যম হিসেবে চিন্তা করি তাহলে এটা কি হবে? এটা হচ্ছে করণ কারক হবে। এখন ষষ্ঠী বিভক্তি নাকি সপ্তমী বিভক্তি? এটা সপ্তমী বিভক্তি। কেন? আমরা জানি যে এখানে বলা হয়েছে যে টাকায়। তার মানে টাকায় বলতে আমরা এখানে একটা এ অন্তুস্থ অ তে পাচ্ছি। এ অন্তুস্থ অ তে। তার মানে এই ৩ টা যদি থাকে সেক্ষেত্রে আমরা জানি যে এটা সপ্তমী বিভক্তি। আর যদি র এর থাকতো তাহলে সেটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি হতো। তার মানে ক নাম্বার অপশনটা ভুল রয়েছে। এখানে সপ্তমী বিভক্তি হবে। তো পরবর্তী প্রশ্ন যদি বলা হয় যে তে কাজে নিবেদি বাংলা করিয়া বচন নিজ পরিশ্রম তসি আমি সর্বজন কোন কবির রচনা? আলাওয়াল, সৈয়দ সুলতান, আব্দুল হাকিম নাকি আমির হামজা? এটা কোন কবি লেখক? কে লিখেছেন? এই কবিতাটা কে লিখেছেন? প্রথম কথা হচ্ছে এই কবিতার নামের কথা যদি বলা হয় তো এই কবিতার নাম হচ্ছে বঙ্গবাণী। এই কবিতাটির নাম হচ্ছে কি? বঙ্গবাণী কবিতার লাইন। এটা হচ্ছে বঙ্গবাণী কবিতার লাইন। তো এই বঙ্গবাণী কবিতাটি কে লিখেছেন? লিখেছেন হচ্ছে আব্দুল হাকিম। এখন যদি বলা হয় যে বঙ্গবাণী কবিতাটি আসলে কোন কাব্যের অন্তর্গত কবিতা? কোন কাব্যের কথা যদি বলে তাহলে সেটার অ্যান্সার হচ্ছে কি? নূরনামা কাব্যের অন্তর্গত। নূরনামা নূরনামা কাব্যের অন্তর্গত হচ্ছে কি? বঙ্গবাণী কবিতাটি। নূরনামা কাব্যের অন্তর্গত হচ্ছে বঙ্গবাণী কবিতাটি। তো আব্দুল হাকিমের যদি বলা হয় তার আর অন্যান্য যে গ্রন্থের কথা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে যদি বলা হয় তাহলে তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে কি? সয়ফুলমূলক বা নসিহতনামা বা যদি বলা হয় কারবালা ও শহরনামা। এগুলো কিন্তু সবগুলো কার? আমি লিখে দেই। এগুলো সবগুলো হচ্ছে কি? আব্দুল হাকিমের গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম। খেয়াল করি। সয়ফুলমূলক, সয়ফুলমূলক, তারপর যদি বলা হয় নসিহতনামা, তারপর যদি বলে কারবালা ও শহরনামা, তারপরে শাহাবুদ্দিন নামা, এই সবগুলো কিন্তু শাহাবুদ্দিন নামা, এই সবগুলো কিন্তু আব্দুল হাকিমের গুরুত্বপূর্ণ গ্রন্থ। ওকে, আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। এখানে বলা হয়েছে যে বালকেরা স্কুলে যাচ্ছে। তো বাক্যটি কোন ধরনের কাল নির্দেশ করে? বালকেরা স্কুলে যাচ্ছে, এটা কোন কাল নির্দেশ করে? আমরা খুব সাধারণভাবে যদি বলি যে সাধারণ বর্তমান, নিত্য বর্তমান, ঘটমান বর্তমান নাকি বর্তমান অনুজ্ঞ, এই ক্ষেত্রে অ্যান্সার আসলে কোনটা হবে? তো আমরা কিন্তু অনেকেই জানি যে আমরা যখন টেন্স পড়ে আসছে ইংলিশের ক্ষেত্রে তখন কিন্তু আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি জানি যে মানে শুরু হয়েছে, কাজটা এখন চলতেছে, অর্থাৎ রানিং অবস্থায়। তো এটাই বলছে যে বালকেরা স্কুলে যাচ্ছে। দ্য বয়েজ আর গোয়িং টু স্কুল। তার মানে বালকেরা স্কুলে যাচ্ছে অর্থাৎ কাজটা শুরু করেছে, হাঁটা শুরু করেছে বা যাওয়া শুরু করেছে, কিন্তু এটা এখনো শেষ হয়নি। তার মানে এটা কি বোঝাচ্ছে? এটা আসলে ঘটমান বর্তমান বা কন্টিনিউয়াস টেন্সের বাংলা যদি বলা হয় এটা ঘটমান বর্তমান কাল নির্দেশ করে। তো পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়? নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস নয়? খেয়াল করি। ঘরে বাহিরে, পথের দাবি, চাঁদের অমাবস্যা, চিলেকোঠার সিপাই। তো এখানে কিন্তু অপশনে কি রয়েছে? এটার অ্যান্সার হচ্ছে কি চাঁদের অমাবস্যা। তো চাঁদের অমাবস্যা এটার লেখক হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। চাঁদের অমাবস্যার কথা যদি বলা হয় লেখক হচ্ছে কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ। চাঁদের অমাবস্যা এটা লিখেছেন হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। চাঁদের অমাবস্যা লিখেছেন হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। তো ঘরে বাইরে উপন্যাসটা কি? ঘরে বাইরে উপন্যাস হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। ঘরে বাইরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। এটা কিন্তু রাজনৈতিক উপন্যাস। আর পথের দাবি আমরা জানি এটা কার? শরৎচন্দ্রের। পথের দাবি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস। শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়ের কিন্তু রাজনৈতিক উপন্যাস হচ্ছে কি পথের দাবি। আর চিলেকোঠার সেপাই কিন্তু আমরা জানি যে আখতারুজ্জামান ইলিয়াসের হচ্ছে উপন্যাসের নাম হচ্ছে চিলেকোঠার সেপাই। তো এখন তো চাঁদের অমাবস্যা এইটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা উপন্যাস এবং এই উপন্যাসটা মূলত মনস্তাত্ত্বিক এবং যদি বলা হয় মনস্তাত্ত্বিক এবং কি অস্তিত্ববাদী উপন্যাস। এটা মনস্তাত্ত্বিক এবং অস্তিত্ববাদী উপন্যাস হচ্ছে, খেয়াল করি, মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক ও অস্তিত্ববাদী উপন্যাস হচ্ছে কোনটা? চাঁদের অমাবস্যা। তো চাঁদের অমাবস্যা হচ্ছে মনস্তাত্ত্বিক এবং অস্তিত্ববাদী উপন্যাস। তো এই উপন্যাসের চরিত্রের কথা যদি বলা হয় উল্লেখযোগ্য, সেক্ষেত্রে কি হবে? এটার চরিত্রের কথা যদি বলা হয় চাঁদের অমাবস্যার, তাহলে আরেফ আলী, আরেফ আলী এবং কি কাদের, উল্লেখযোগ্য চরিত্রের মধ্যে যদি বলা হয় চাঁদের অমাবস্যার আরেফ আলী এবং কাদের। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি যে শৈত্য শব্দের বিশেষণ শব্দ কোনটি? শৈত্য শব্দের বিশেষণ শব্দ কোনটি? শীতার্থ, শীত, শীতাতপ নাকি কোনোটিই নয়? শৈত্য শব্দের সমার্থক শব্দ, সরি, বিশেষণ শব্দ, শৈত্য শব্দের বিশেষণ শব্দ কোনটি? শীতার্থ। বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ শব্দ, শৈত্য শব্দের বিশেষণ শব্দ হচ্ছে শীতার্থ। পরবর্তী প্রশ্ন রয়েছে যে লাল সালু উপন্যাসটির রচনাকাল কোনটি? লাল সালু উপন্যাসটি রচনাকাল কোনটি? তার আগে যদি বলা হয় যে লাল সালু উপন্যাসটি কে লিখেছেন, এইটা কারা কারা যারা জানেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। লাল সালু উপন্যাসটি কে লিখেছেন? প্রথমে যদি বলি যে লাল সালু উপন্যাসটি কে লিখেছেন, এটা কত সালে, রচনাকাল কত সালে? এটার অ্যান্সার হচ্ছে 48 সাল। 1948 সালে লাল সালু উপন্যাসটি রচনা করা হয়, কিন্তু এটা বই আকারে প্রকাশ করা হয় কত সালে? 1955 সালে এটা বই আকারে প্রকাশিত হয়। কমরেড পাবলিশার্স থেকে। আচ্ছা, পাবলিশার্স। তো বই আকারে প্রকাশিত হয় হচ্ছে 1955 সালে, বই আকারে কমরেড পাবলিশার্স থেকে বই আকারে প্রকাশিত হয় হচ্ছে 1948 সালে। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন এর লেখককে। ওকে, হাবিবা বিনতে সরকার লিখেছেন, সৈয়দ ওয়ালিউল্লাহ, সোনালী খাতুন লিখেছেন 1948 সাল। জি, অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন। তো এইটা কিন্তু এই লাল সালু উপন্যাসটি লিখেছেন কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ। এই সৈয়দ ওয়ালিউল্লাহর স্ত্রী কিন্তু ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহর স্ত্রী 1961 সালে অ্যান মারি, তার স্ত্রীর নাম হচ্ছে কি অ্যান মারি। 1961 সালে তিনি কি করেন? এইটার ফরাসি অনুবাদ করেন। এইটার ফরাসি অনুবাদ করেন। ফরাসি অনুবাদক। অনুবাদ করেন কে? সৈয়দ ওয়ালিউল্লাহর স্ত্রী। ইনি ছিলেন হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর স্ত্রী। অ্যান মারি ছিলেন হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর স্ত্রী। ইনি 1961 সালে কি করেন? এই লাল সালু উপন্যাসের ফরাসি অনুবাদ করেন। পরবর্তী প্রশ্ন খেয়াল করে, বিভূই শব্দে বি উপসর্গ যে অর্থে ব্যবহৃত হয়েছে। বিভূই শব্দের বি উপশব্দ কি? প্রথমে যদি বলা হয় বিভূই শব্দের অর্থ হচ্ছে বিদেশি। বিভূই শব্দের অর্থ হচ্ছে বিদেশি। আর ভূই শব্দের অর্থ হচ্ছে কি? আর ভূই শব্দের অর্থ হচ্ছে দেশি। তো বিভূই মানে হচ্ছে কি বিদেশি। তো বিভূই শব্দের বি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বি উপসর্গটি মূলত নাই অর্থে, নিন্দিত অর্থে বা হচ্ছে কি ভিন্নতা অর্থে ব্যবহৃত হয়। তাহলে এখানে অপশনে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে অপশনে কিন্তু ভিন্নতা রয়েছে। তাহলে আমরা জানলাম যে বিভূই শব্দের বি উপসর্গটি ভিন্নতা অর্থে ব্যবহৃত হয়েছে।
ছাপোষা বাগধারাটির অর্থ কি? ছাপোষা বাগধারা মানে হচ্ছে অত্যন্ত গরিব। ছাপোষা বাগধারাটির অর্থ হচ্ছে কি? অত্যন্ত গরিব। ছাপোষা বাগধারাটির অর্থ হচ্ছে অত্যন্ত গরিব। সই কেবা শোনাইল শ্যামনাম পদটির রচয়িতাকে। খেয়াল করি এইটা। আচ্ছা, অনেকেই সুজন কুমার বলছেন ভিন্নতা, জেরিন আক্তার সহ পারুনীল অনেকেই কমেন্ট করেছেন, সঠিক অ্যান্সার দিয়েছেন। জি, বড়ু চণ্ডীদাসের একটা বিখ্যাত উক্তি রয়েছে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এবং তার অন্যান্য গুরুত্বপূর্ণ উক্তির কথা যদি বলা হয় তাহলে কি, সই কেমনে ধরিব হিয়া আমার বধুয়া আনো বাড়ি যাই আমার আঙ্গিনা দিয়া। এগুলো কিন্তু কার? এগুলো হচ্ছে বড়ু চণ্ডীদাসের গুরুত্বপূর্ণ উক্তি বা গুরুত্বপূর্ণ পদ। এখানে বলছে সই কেবা শোনাইলো শ্যামনাম, এইটা রচনা করেছে, এই পদটির রচয়িতা করেছেন কে? এই পদটির রচনা করেছেন হচ্ছে বড়ু চণ্ডীদাস। তো তার আরো গুরুত্বপূর্ণ যদি বলি, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এটা কিন্তু কার উক্তি? বড়ু চণ্ডীদাসের উক্তি। তো বড়ু চণ্ডীদাসের উক্তি থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটা আসলে বড়ু চণ্ডীদাসের যে উক্তিগুলো রয়েছে এগুলো কিন্তু তার আরো ৩ টা উক্তির কথা এখানে বলা হয়েছে। একটা হচ্ছে সই কেওয়া শোনাইল শ্যামনাম, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এবং পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে কি, সই কেমনে ধরিব হিয়া আমার বধূয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া। ওকে, এই ৩ টা মোটামুটি ৩ টার থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, বড়ু চণ্ডীদাসের উক্তির মতো যদি ধরা হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা? মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা? এটার অ্যান্সার কিন্তু মুখ্য কর্তা। তো মুখ্য কর্তার ক্ষেত্রে আমরা কি জানি? যে নিজে ক্রিয়া সম্পাদন করে বা যে নিজে হচ্ছে কাজ সম্পাদন করে, কার্যাবলী সম্পাদন করে, তাকে হচ্ছে আমরা কি বলি? মুখ্য কর্তা। যদি বলা হয় যে যে নিজে ক্রিয়া সম্পাদন করে, যদি বলা হয় যে নিজে ক্রিয়া সম্পাদন করে, তাকে আমরা কি বলবো? তাকে বলবো হচ্ছে মুখ্য কর্তা। তো এখানে মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা? তাহলে এটা মুখ্য কর্তা, নিজে নিজেই কাজ করছে বা নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করছে। বা যদি বলা হয় যে ছেলেরা ফুটবল খেলছে, ছেলেরা ফুটবল খেলছে। বা যদি বলা হয় রহিম বই পড়ছে, এগুলো কিন্তু, এগুলো কিসের উদাহরণ? মুখ্য কর্তার উদাহরণ। অর্থাৎ মুখ্য কর্তার হচ্ছে আমরা জানলাম কি, যে কর্তা বা যে নিজেই হচ্ছে কি করে? ক্রিয়া সম্পাদন করে, সেটা হচ্ছে কি? মুখ্য কর্তা। পরবর্তী প্রশ্ন খেয়াল করি। এখানে বলছে যে ইমদাদুল হকের উপন্যাস নিচের কোনটি? ইমদাদুল হকের উপন্যাস নিচের কোনটি? জোহরা, মানবজমিন, সারাবেলা, উত্তম পুরুষ। এখানে ৪ টা অপশন রয়েছে। তো আমরা একটু খেয়াল করব। তো এইটা ইমদাদুল হকের উপন্যাসের কথা যদি বলা হয় তাহলে সেটার অ্যান্সার কি হবে? সারাবেলা। সারাবেলা হচ্ছে ইমদাদুল হকের উপন্যাস। এইটা কত সালে প্রকাশিত হয় যদি বলা হয়? সেটার অ্যান্সার হচ্ছে ১৯৮৮। ১৯৮৮। আর জোহরা এটা কে লিখেছেন? জোহরা লিখেছেন হচ্ছে মোহাম্মদ মোজাম্মেল হক। জোহরা লিখেছেন হচ্ছে কে উপন্যাসটি? মোহাম্মদ মোজাম্মেল হক। আর মানব জীবন যে উপন্যাসটা রয়েছে এটা লিখেছেন হচ্ছে
শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আর উত্তম পুরুষ আমরা জানি এটা কে লিখেছেন, রশিদ করিম। উত্তম পুরুষ লিখেছেন হচ্ছে রশিদ করিম। আচ্ছা, নীলপদ্ম বলেছেন সারাবেলা, ইমরান হাসান কমেন্ট করেছেন, ওকে। শাহাদুত রাকিব, সাব্বির মিয়া সহ ফারহাদ রেজা সহ আরো অনেকেই কমেন্ট করেছেন। ওকে, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। তো মোহাম্মদ মোজাম্মেল হক কোনটা কি লিখেছেন কে আমরা জানলাম, জোহরা। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? মন মাঝি, জলযান, সিংহধার নাকি একাদশ? খুব কমন একটা প্রশ্ন এবং এই প্রশ্নটা কিন্তু আমরা প্রায়ই পরীক্ষায় আসতে দেখি এবং খুব কমন একটা প্রশ্ন, আমরা সবাই জানি, আমরা নিয়ম জানি বা না জানি, বাট এই প্রশ্নের অ্যান্সার জানি অনেকেই। তো মন মাঝি, এখানে বলছেন কি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কিন্তু আমরা জানি হচ্ছে কি মন মাঝি। মন মাঝিকে যদি ভাঙানো হয়, মন মন রূপ হচ্ছে মাঝি। মন মাঝিকে যদি ভাঙানো হয় সেটার অ্যান্সার হচ্ছে মন রূপ মাঝিকে হচ্ছে মন মাঝি। তো এখন কথা হচ্ছে আমরা কিন্তু জানি যে উপমান, উপমিত এবং রূপক কর্মধারায় সমাসের মধ্যে যে ক্যাটাগরিগুলো রয়েছে তার মধ্যে কিন্তু রূপক হচ্ছে একটা ক্যাটাগরি বা একটা প্রকার। তো এই রূপক কর্মধারয় সমাস মনে রাখার ক্ষেত্রে সহজ একটা উপায় হচ্ছে যে যেই জিনিসটাকে আসলে আমরা যখন ব্যাস বাক্য করব সেক্ষেত্রে তো আমরা জানি যে এটা হচ্ছে কি বসবে, রূপ বসবে। কিন্তু ব্যাস বাক্য যদি না থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে জানবো? সেটা জানার উপায় হচ্ছে এখানে কিন্তু ছোঁয়া, ধরা যায় না বা ছোঁয়া যায় না বা হচ্ছে কি অনুধাবন করতে হয়, ফিল করতে হয়। এইরকম বিষয়গুলোকে কিন্তু আমরা রূপক কর্মধারায় বলব। তো খেয়াল করি আমরা যদি উদাহরণ দেই, যদি বলা হয় যে বিদ্যাসাগর, বিদ্যাসাগর। তো আমরা এই বিদ্যাকে কিন্তু আসলে ধরতেও পারি না, ছুঁইতেও পারি না, কোনো কিছু করতে পারি না। বিদ্যাটা আসলে কি? পূর্বপদটা আসলে বিদ্যা। তো এটাকে আমাকে ফিল করতে হয়, অনুধাবন করতে হয়। বা যদি বলা হয় বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু, তাহলে কি? বিষাদ মানে হচ্ছে দুঃখ কষ্ট। তো মানুষের কিন্তু দুঃখ কষ্টটা কিন্তু অনুধাবন করতে হয়, ফিল করতে হয়। বা যদি বলা হয় প্রাণ পাখি, প্রাণ পাখি, বিষাদ রূপ সিন্ধু, সবগুলো কিন্তু রূপক কর্মধারয়। যদি বলা হয় প্রাণ পাখি, তো এটাও কিন্তু কি? এটাও হচ্ছে রূপক কর্মধারয় সমাস। প্রাণ পাখি, প্রাণটা কি আমরা দেখতে পারি না আসলে। এটা হচ্ছে ফিল করতে হয় বা অনুধাবন করতে হয়। তো যেই বিষয়গুলো অনুধাবন করতে হয়, ফিল করা যায়, তো সেই বিষয়গুলোই সাধারণত কি হয়? রূপক কর্মধারয় সমাস হয়। বা যদি বলে শোকানল, শোকটাকে আসলে আমরা দেখতে পারি না। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি বিষয়। তো আমরা পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। জি, শাহাদাত হোসেন বলেছেন ক্রোধানল। জি, এরকম আরো অনেক উদাহরণ রয়েছে। তো পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে যে কোনটি আধুনিক যুগের কাব্য? মনসামঙ্গল, অন্নদামঙ্গল, কালীমঙ্গল, কালিকামঙ্গল, আরেকটা হচ্ছে কি শারদামঙ্গল। এটা আসলে সঠিক অ্যান্সার কোনটা? এগুলো সবগুলো মঙ্গল দেখে আমাদের কাছে মনে হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে কি আধুনিক যুগের মধ্যযুগের মঙ্গল কাব্য। কিন্তু এখানে আধুনিক যুগের একটা মঙ্গল কাব্য রয়েছে, তার নাম হচ্ছে কি শারদামঙ্গল। আর এগুলো হচ্ছে কি মঙ্গল কাব্য, মনসামঙ্গল, অন্নদামঙ্গল এবং কালিকামঙ্গল, এগুলো হচ্ছে কি আধুনিক যুগের নয়, এগুলো হচ্ছে মধ্যযুগের। তো তাহলে আমরা শারদামঙ্গল আমরা কি পেলাম? শারদামঙ্গল হচ্ছে এটা লিখেছেন কে? এটা লিখেছেন হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। তাহলে শারদামঙ্গল কাব্য লিখেছেন হচ্ছে কে? বিহারীলাল। শারদামঙ্গল এই কাব্যটি লিখেছেন হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। এটা কিন্তু আধুনিক যুগের কাব্য। এটা বিহারীলাল চক্রবর্তীর আধুনিক যুগের কাব্য। পরবর্তী প্রশ্ন কি হলো? শামসুর রহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? শামসুর রহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? এখানে লেখা আছে যে মর্নিং নিউজ, নতুন কবিতা, সোনার বাংলা নাকি দৈনিক পাকিস্তান। তো প্রথম কথা হচ্ছে আমরা জানবো যে শামসুর রহমানের প্রথম কবিতার নামটা আসলে কি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। তো আমরা প্রথমে জানবো যে প্রথম কবিতাটা আসলে কি, প্রথম কবিতা কি, আর সেই কবিতাটা কোন পত্রিকায় প্রকাশিত হয়। তো প্রথম কবিতার কথা যদি বলা হয় তাহলে কি লিখবো? এটা 1949। তার কবিতার নাম হচ্ছে কি? এটাই কিন্তু কবিতার নাম, এটাই কবিতার নাম। এটা হচ্ছে শামসুর রহমানের প্রথম কবিতা। প্রথম কবিতা শামসুর রহমানের প্রথম কবিতার নাম হচ্ছে কি 1949। শামসুর রহমানের প্রথম কবিতার নাম হচ্ছে কি 1949 বা 1949। শামসুর রহমানের প্রথম কবিতা হচ্ছে 1949। তো এই কবিতাটা
সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয়। এই সোনার বাংলা পত্রিকাটা কিন্তু সাপ্তাহিক সাহিত্য পত্রিকা, অর্থাৎ প্রতি সপ্তাহে একদিন প্রকাশিত হতো। অর্থাৎ এটাকে যদি বলা হয় সাপ্তাহিক সাহিত্য পত্রিকায়, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকাটা কি সাপ্তাহিক সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয় কত সালে? 1948 সালে। 1948 সালে। যদিও এখানে নাম হচ্ছে 1949, বাট এটা প্রকাশিত হয়েছিল কবে? 1948 সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর যদি বলা হয় যে এই 1949 যে কবিতাটা রয়েছে এটা আসলে কোন কাব্যের কবিতা, যদি বলা হয় এই কবিতাটা আসলে কোন কাব্যের, সেক্ষেত্রে আমরা কি অ্যান্সার করব? সেক্ষেত্রে কোন কাব্যের এটা যদি বলা হয় তাহলে কি হবে? প্রথম গান, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এইটা ছিল তার প্রথম কাব্য। এটা হচ্ছে তার প্রথম কাব্য, এবং এই প্রথম কাব্যেরই যে প্রথম কবিতা ছিল সেই কবিতার নাম হচ্ছে 1949 বা 1949, যেটা লিখেছেন হচ্ছে কে? শামসুর রহমান। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এখানে অদিতি মানে কি? অদিতি শব্দের সমার্থক শব্দ নয় আমরা কি জানি? অদিতি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। অদিতি শব্দের সমার্থক শব্দ কোনটা? যদি বলে সমার্থক শব্দ কোনটা তাহলে কি অ্যান্সার হবে? পৃথ্বী একটা সমার্থক, মানে পৃথিবী, ক্ষিতি, অবনী, এগুলো সবগুলো কি পৃথিবীর সমার্থক শব্দ। তো পৃথিবীর সমার্থক শব্দ নয় কোনটি তাহলে? নীর। নীর মানে হচ্ছে যে কি জল বা পানি। যদি বলা হয় নীরের সমার্থক শব্দ হচ্ছে কি পানি বা বাড়ি। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে নীরের সমার্থক শব্দ বা পানির সমার্থক শব্দ। চানাচুর কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? আরবি ভাষা, চীনা ভাষা, হিন্দি ভাষা, নাকি আসলে উর্দু ভাষা? চানাচুর, খেয়াল করি, চানাচুর যদি বলা হয় চানাচুর, চিঠি, তারপর যদি বলা হয় জুতা, টুপি, এগুলো কিন্তু সবগুলো হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় এসছে। এগুলো হচ্ছে হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে। হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় চিঠি, জুতা, টুপি, বা যদি বলা হয় ঠিকানা, তো এগুলো হচ্ছে কি এগুলো হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে। তো পথের শেষ কোথায় গ্রন্থটি কার রচনা? পথের শেষ কোথায়, বুদ্ধদেব বসু, আব্দুল্লাহ আবু সাইদ আয়ুব, নাকি প্রমোদ চৌধুরী? আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন। এখানে দুইটা গ্রন্থের নাম লেখা হয়েছে। তো এই দুইটা গ্রন্থের নাম কে লিখেছেন? মূলত এই অপশনে যিনি লেখক, তিনি মূলত এই দুইটা গ্রন্থের নাম লিখেছেন। খেয়াল করি, এখানে বলছে যে পথের শেষ কোথায়। এটা কিন্তু একটা প্রবন্ধ গ্রন্থ। এটা হচ্ছে একটা প্রবন্ধ গ্রন্থ। তো এই পথের শেষ কোথায় এই গ্রন্থটি কে লিখেছেন? এই গ্রন্থটি লিখেছেন হচ্ছে আবু সাইদ আয়ুব। আবু সাইদ আয়ুব কি করেছেন? এই পথের শেষ কোথায় গ্রন্থটি তিনি রচনা করেছেন। তো আর অন্যান্য গ্রন্থের কথা যদি বলা হয়, অন্যান্য গ্রন্থের কথা যদি বলা হয় তাহলে সেগুলো কোনগুলো? পান্থজনের সখা, ব্যক্তিগত ও নৈবেতিক। তার গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর মধ্যে আবু সাইদ আইবের ব্যক্তিগত গ্রন্থগুলোর মধ্যে এই দুইটাই মোটামুটি পরীক্ষায় আসে থাকে। বাংলা ব্যাকরণের পরশ্রয়ী বর্ণগুলো বর্ণযুক্ত শব্দ কোনগুলো? বাংলা ব্যাকরণের পরশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো? খেয়াল করি,
আমরা কিন্তু জানি যে বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী, পরাশ্রয়ী মানে কি? পরাশ্রয়ী মানে হচ্ছে অন্যর উপর আশ্রয় করে, অর্থাৎ অন্যর উপর ডিপেন্ডেন্ট। পরাশ্রয়ী মানে কি? পরাশ্রয়ী বর্ণগুলো হচ্ছে কি? অন্যর উপর নির্ভরশীল, অর্থাৎ যে বর্ণগুলো স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না, অন্য বর্ণের সাথে যুক্ত হয়ে একত্রে কি হয়? অন্য বর্ণের সাথে একত্রে যুক্ত হয়ে উচ্চারিত হতে পারে, উচ্চারিত হয়, সেগুলোকে আমরা কি বলবো? পরাশ্রিত বর্ণ। তো পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ কোনগুলো? আমরা এখানে খেয়াল করি, রং কিন্তু অপশনে রয়েছে, রং, চাঁদ, অর্থাৎ কি চন্দ্রবিন্দুর বিসর্গ, এবং হচ্ছে কি অনুস্বার, চন্দ্রবিন্দু, বিসর্গ, এই তিনটা বর্ণকে আমরা কি বলবো? পরাশ্রয়ী বর্ণ। তার মানে রং, চাঁদ এবং দুঃখ সঠিক অ্যান্সার। সমুদ্রের স্বাদ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি কি? কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, প্রবন্ধ গ্রন্থ, নাকি উপন্যাস গ্রন্থ? খেয়াল করি, সমুদ্রের স্বাদ হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে একটা গল্প গ্রন্থ। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের আরো অন্যান্য গ্রন্থের কথা যদি বলা হয়, তাহলে প্রাগৈতিহাসিক একটা, সরীসৃপ, অতসী মামি ও অন্যান্য গল্প, তারপর হচ্ছে কি আজকাল পশুর গল্প। এই সবগুলো গ্রন্থ বা বইয়ের কথা যদি বলা হয়, তাহলে কে লিখেছেন? এগুলো সবগুলো লিখেছেন হচ্ছে কে? মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে সমুদ্রের স্বাদ সম্পর্কে আমরা জানলাম, লিখেছেন হচ্ছে গল্পগ্রন্থ। এছাড়াও যে গল্পগুলো গ্রন্থগুলোর কথা বলা হয়েছে এখানে, অর্থাৎ প্রাগৈতিহাসিক, সরীসৃপ, অতসী মামি ও অন্যান্য গল্প, এবং আজকাল পরশুর গল্প, এই সবগুলো কিন্তু কে লিখেছেন? এই সবগুলো লিখেছেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, যে ফলাহার থেকে ফলার হওয়ার কারণ কি? ধ্বনি বিপর্যয়, বর্ণদ্বিত্ব, বর্ণ কি বর্ণার আগমন বা বর্ণাগম, তারপর নাকি বর্ণলোপ? খেয়াল করি, ফলাহার থেকে ফলার, বা যদি বলা হয় ফাল্গুন থেকে হচ্ছে কি? ফাগুন, বা যদি বলা হয় বাপজান থেকে কি হবে? বাজান। এখানে কিন্তু একটা ব্যঞ্জন ধ্বনি লোপ পাচ্ছে। এখানে খেয়াল করি, এখানে প যে ব্যঞ্জন বর্ণটা রয়েছে, বা এখানে ল যেটা রয়েছে, এগুলো কিন্তু এই ব্যঞ্জন বর্ণগুলো কিন্তু লোপ পাচ্ছে। অর্থাৎ আমরা ফলাহার থেকে ফলার, এটা আসলে কোন নিয়মে গঠিত হয়েছে? যদি বলা হয় যে পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি যদি লোপ পায়, তাহলে আমরা সেটাকে কি বলবো? পদের ভিতরে বা শব্দের ভিতরে যদি কোনো ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি যদি লোপ পায়, সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলবো? সেটার নাম হচ্ছে কি? অন্তহতি। যদি পদের মধ্যে বা শব্দের মধ্যে যদি ব্যঞ্জন বর্ণের লোপ পায়, অর্থাৎ আমরা লোপ পাওয়া মানে কি? বাদ যায়। আমরা কিন্তু ফাল্গুন থেকে কিন্তু কি আসছে? ফাগুন, বাপজান থেকে বাজান, এখানে কি ফলাহার থেকে আসছে হচ্ছে ফলার, এগুলো কিন্তু লোপ পাচ্ছে। সেটাকে আমরা কি বলবো? অন্তহতি, বা কি অন্তহতির আরেকটা নাম হচ্ছে কি? বন্ডলোপ। অন্তহতি বা হচ্ছে বন্ডলোপ হবে। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, ভূতের বিপরীত শব্দ কি? ভূত মানে আমরা জানি, ভূতের বিপরীত শব্দ কি? ভূত মানে হচ্ছে অতীত। তাহলে ভূতের বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ। ভূতের বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ। পরবর্তী প্রশ্ন খেয়াল করি, যে উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকা যদি থাকে বলে স্বরেয়াকে কি ধ্বনি বলে? কি ধ্বনি বলে? উন্মুক্ত থাকা অবস্থায় উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে স্বরেয়াকে কি ধ্বনি বলে? হ্রস্বধ্বনি, বিবৃত স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি, নাকি পশ্চাৎ স্বরধ্বনি? খেয়াল করি, যদি বলা হয় যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বা ফাঁকা থাকে বা কি বিবৃত অবস্থায় থাকে, তাকে আমরা কি বলবো? তাকে বলবো হচ্ছে বিবৃত স্বরধ্বনি। অর্থাৎ আমরা যদি এখানে বলছে কি তাকে বিবৃত স্বর, এখানে কি বলছে? স্বরেয়াকে আমরা কি ধ্বনি বলবো? অর্থাৎ উচ্চারণের সময় বা যে ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে, মানে কি ফাঁকা থাকে, অর্থাৎ স্বরেয়া যখন আমরা উচ্চারণ করবো আমাদের মুখটা কিন্তু ফাঁকা হয়ে যায়,
এটাই বলছে যে উন্মুক্ত থাকে বা ফাঁকা হয়ে যায় বা বিবৃত হয়, তাকে আমরা কি বলবো? বিবৃত স্বরধ্বনি বা স্বরেয়াকে সেই হিসেবে কি বলবো? স্বরেয়াকে কি ধ্বনি বলে? তাহলে অ্যান্সার হচ্ছে বিবৃত স্বরধ্বনি। এখানে বলছে কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্ম মৃত্যু কত সালে? জন্ম মৃত্যুর সময় সম্পর্কে অনেক সময় আসে, খেয়াল করি এখানে। এখানে কিন্তু জন্ম মৃত্যু বাংলা এবং ইংরেজি দুইটাই জানতে হবে। খেয়াল করি 1899 সালে কিন্তু জন্মগ্রহণ করে 24শে মে, আর মৃত্যু কোথায়? 1976 সালের 29শে আগস্ট। তাহলে জন্ম হচ্ছে কত জানলাম? জন্ম হচ্ছে বাংলা ইংরেজির কথা যদি বলি তাহলে 1899 সালে জন্মগ্রহণ করেন 24শে মে এবং মৃত্যুবরণ করেন 1976 সালের 29শে আগস্ট। 1976 সালের 29শে আগস্ট। এখন কোথায় জন্মগ্রহণ করেন যদি বলা হয়, তাহলে অ্যান্সার হচ্ছে কি পশ্চিমবঙ্গ। আমরা কিন্তু সবাই জানি যে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কোথায়? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার, আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। আসানসোল মহকুমার পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। তো এখন কথা হচ্ছে তিনি মৃত্যুবরণ করেন কত সালে? মৃত্যুবরণ করেন কিন্তু 1976 সালে। আর বাংলার কথা যদি বলা হয়, তিনি বাংলায় জন্মগ্রহণ করেন হচ্ছে যে 1306 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ। 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে তিনি কি করেন? 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ তিনি জন্মগ্রহণ করেন। আর মৃত্যুবরণ করেন হচ্ছে কি 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দ। 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি মৃত্যুবরণ করেন। কোথায় মৃত্যুবরণ করেন? তিনি কিন্তু ঢাকার পিজি হসপিটালে সকাল সকাল 10টা 10 মিনিটে তিনি মৃত্যুবরণ করেন 1976 সালের, বা বাংলা যদি বলা হয় যে 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দে ঢাকার পিজি হসপিটালে সকাল 10টা 10 মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তী প্রশ্ন খেয়াল করি যে কোন সাহিত্যিক ব্যঙ্গাচী নামে লিখতেন? কাজী নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ নাকি অচিন্ত্য কুমার সেনগুপ্ত? কোন সাহিত্যিক ব্যঙ্গাচী নামে লিখতেন? আর যে ফারহাদ রেজা কমেন্ট করেছেন, সুজন কুমার সহ, রিজওয়ান আলী সহ আর অনেকেই কমেন্ট করছেন। ওকে, তো এখন কথা হচ্ছে ব্যঙ্গাচী নামে লিখতেন কে আসলে? লেটো দলের লেটো দলের বিখ্যাত কবিয়াল কে ছিলেন? শেখ চাকার। তার নাম হচ্ছে কি শেখ চাকার। তো লেটো দলের বিখ্যাত একজন কবিয়াল ছিলেন, তার নাম হচ্ছে শেখ চাকার। কিন্তু এই শেখ চাকারই কিন্তু কি করেছিলেন? কাজী নজরুল ইসলামকে ব্যঙ্গাচী বলে সম্বোধন করেছিলেন, বা ব্যঙ্গাচীর নামটা দিয়েছিলেন হচ্ছে কি শেখ চাকার। ইনি ছিলেন মূলত লেটো গানের যে কবিয়াল ছিলেন, লেটো গানের বিখ্যাত কবিয়াল ছিলেন কে? শেখ চাকার। তাকে ব্যঙ্গাচী বলে সম্বোধন করেছিলেন। তারা খেপা, নজর আলী, দুখু মিয়া, তারপর কি ধূমকেতু, এগুলো হচ্ছে
নজরুলের ধূমকেতু, এগুলো হচ্ছে নজরুলের ছদ্মনাম বা এই নামগুলো বিভিন্ন সময়ে কাজী নজরুল ইসলাম কিন্তু এই নামগুলো তিনি এইসব ছদ্মনামে তিনি কিন্তু বিভিন্ন সময় তার লেখার মাধ্যমে প্রকাশিত হয়েছে। তারা খেপা, নজর আলী, দুখুমে এবং ধূমকেতু। এবং কাজী নজরুল ইসলামকে ব্যাঙাচির কথা যদি বলা হয় তাহলে কে বলেছেন? শেখ চাকার হচ্ছে তিনি এই ব্যাঙাচি নামটা দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী, ব্যাকরণ মঞ্জুষা, মুগ্ধবোধ ব্যাকরণ নাকি হচ্ছে অষ্টাধ্যায়ী? কোনটা অ্যান্সার হইতে পারে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী। ব্যাকরণ কৌমুদী লিখেছিলেন হচ্ছে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর ব্যাকরণ মঞ্জুষা কে লিখেছিলেন? ডক্টর মোহাম্মদ এনামুল হক লিখেছিলেন কে? ব্যাকরণ মঞ্জুষা। আর মুগ্ধবোধ ব্যাকরণটা কে লিখেছিলেন? বোপদেব গোস্বামী লিখেছিলেন হচ্ছে বোপদেব গোস্বামী লিখেছিলেন মুগ্ধবোধ মুক্তবোধ ব্যাকরণটি। আর অষ্টাধ্যায়ী কে লিখেছিলেন? অষ্টাধ্যায়ী হচ্ছে সংস্কৃত ব্যাকরণ, সংস্কৃত ভাষায় হচ্ছে লেখা একটা ব্যাকরণ গ্রন্থ। এটা লিখেছিলেন হচ্ছে পাণিনি। অষ্টাধ্যায়ী লিখেছিলেন হচ্ছে পাণিনি, যেটা কিনা সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। সংস্কৃত ভাষায়, সংস্কৃত ভাষার ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত ভাষার ব্যাকরণ গ্রন্থ। পরবর্তী প্রশ্ন খেয়াল করি যে ফস্টার ফাদারের বাংলা অর্থ কি? ফস্টার ফাদারের বাংলা অর্থ হচ্ছে কি? পালক পিতা। পালক পিতা, ফস্টার ফাদারের বাংলা অর্থ হচ্ছে পালক পিতা। পরবর্তী প্রশ্ন খেয়াল করি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কয় ভাগে ভাগ করেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কত ভাগে ভাগ করেছিলেন? সেটার অ্যান্সার কি হবে? খেয়াল করি। আচ্ছা, অনেকেই কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল হক জি ব্যাকরণ মঞ্জুষা লিখেছেন। রেজওয়ান আলী কমেন্ট করেছেন। জি আল মামুন খান ভাই বলেছেন যে পালক পিতা। ওকে, খেয়াল করি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কয় ভাগে ভাগ করেছেন? 5 ভাগে ভাগ করেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে 5 ভাগে ভাগ করেছেন। তো এই 5 ভাগটা আসলে কি কি একটু খেয়াল করি। ধ্বনি প্রকরণ 1 নাম্বার, 2, 3, 4, 5। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ব্যাকরণের পরিধি হচ্ছে 5 প্রকারের। কি কি? একটা হচ্ছে ধ্বনি প্রকরণ, শব্দ প্রকরণ, বাক্য প্রকরণ, ছন্দ প্রকরণ এবং আরেকটা হচ্ছে কি? অলংকার প্রকরণ। এই 5টাকে অলংকার প্রকরণ। এই 5টাকে পরিধিকে অর্থাৎ ব্যাকরণের পরিধিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই 5 ভাগে কি করেছেন? বিভক্ত করেছেন। তো আজকে আমরা মোটামুটি 35টা প্রশ্ন ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আ আশা করি আমাদের সাথেই থাকবেন পরবর্তী ক্লাস পর্যন্ত। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।